আমরা নিরপেক্ষ নই। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা খুবই সবার আম, মন খারাপ নিয়ে আমরা আমাদের এই আলোচনা শুরু করছি। এই আলোচনাটা আজকে শুরু করার কথা ছিল না, কিন্তু তারপরেও আমরা করছি, কারণ এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশের সম্মুখীন হতে হয়েছে, এটা হয়তো কোনো বাঙালি চিন্তা করেনি কখনো। আমাদের স্বাধীনতার প্রতীক, স্তম্ভ বলতে পারি, স্বাধীনতার নিদর্শন, যেখান থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 32 নম্বর, ধানমন্ডি 32 নম্বর, সেটি আজকে গুড়িয়ে দেওয়া হয়েছে। লাইভ টেলিকাস্ট হয়েছে। এরকম পরিস্থিতিতে সবাই মুক্তিযুদ্ধের পক্ষে, সবাই আমরা ভীষণভাবে মর্মাহত, হতভম্ব। আমরা আসলে হয়তো কল্পনা করিনি যে এরকম করতে পারে, কিন্তু এটাই হয়েছে। গুড়িয়ে দেওয়ার পরে আজকে গুড়িয়েও দেওয়া হলো। আহ আমরা আমাদের অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেই। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন মুক্তিযুদ্ধের সংগঠক এবং কলামিস্ট। তিনি মুক্তিযুদ্ধ নিয়ে, বাংলাদেশ নিয়ে সবচাইতে বেশি পৃথিবীতে ইংরেজিতে উনি লেখা লিখেছেন এবং সব সময় মুক্তিযুদ্ধের জন্য কাজ করে যাচ্ছেন দেশের জন্য। আমাদের সবার পরিচিত মোজাম্মেল খান ভাই। এবং আমাদের আরেকজন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আম, চিত্রকর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কিন্তু তার সবচাইতে বড় পরিচয় তিনি একজন মুক্তিযোদ্ধা, আহ জনাব তাজুল ইমাম। মোজাম্মেল ভাই এবং তাজু ভাই, আপনাদের আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি জানি ধন্যবাদ তোমাকে লোপা। ধন্যবাদ তোমাকে। আমি জানি আজকে আপনারা সবাই আহ, কিরকম মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, কেমন আছেন, এই প্রশ্ন করাটাও আমার কাছে খুবই বিব্রতকর এবং আহ অস্বস্তিকর। তো আমি মূল আলোচনায় শুরু করি। আমি আসলে সঞ্চালক হিসেবে খুব বেশি কথা বলতে চাই না, কিন্তু আমি আজকে একটু একটু ভূমিকা দিয়েই আমাদের অনুষ্ঠানটা শুরু করব। আপনাদের কাছ থেকে এটুকুন সময় আমি নিয়ে নিলাম, অতিথিদের কাছ থেকে আমাকে একটু সময় দিন। আমরা সবাই আমরা জানি, আপনারা জানেন, আমি দর্শকদের জন্য বলছি। 1954 সালে বেগম মুজিব প্রথমবারের মতো ঢাকার গ্যান্ডারিয়ায় তার পরিবার নিয়ে থাকতে আসেন, বঙ্গবন্ধুকে নিয়ে। ওই এলাকার রেজিনা চৌধুরীর লেনে তিনি বাসা ভাড়া নেন। 1954 সনে শেখ মুজিব মন্ত্রী হলে মুজিব গেন্ডারিয়ার বাসা ছেড়ে মিন্টু রোডের 3 নম্বর রোডে বাসায় ওঠেন। পাকিস্তান কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্টের মন্ত্রিসভা ভেঙে দিলে 14 দিনের নোটিশে 3 নং মিন্টু রোডের বাসা ছেড়ে দিতে বাধ্য হন। এরকম অনেক বাসা বদল করে করে 1961 সনে ধানমন্ডির 32 নং সড়কের বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ওই বছরই 1 অক্টোবর বঙ্গবন্ধু বেগম মুজিব 32 নং সড়কের ওই বাড়িতে প্রবেশ করেন। ওই বাড়িতে থাকাকালীন সময়ে বঙ্গবন্ধু যখন নাকি 1959 সালে জেলে থাকেন, সেই ঢাকা জেল থেকে উনি আহ বঙ্গমাতা ফজিলাতুন্নেসাকে একটি চিঠি লিখেছিলেন। আমি এই চিঠিটা পড়ে আমাদের অনুষ্ঠানটা শুরু করব আজকে। চিঠিটি লেখা হয়েছিল 16/4/1959 সন। বঙ্গমাতা ফজিলাতুন্নেসার ডাক নাম ছিল রেনু। বঙ্গবন্ধু ওনাকে রেনু নামেই ডাকতেন। তাহলে আমি চিঠিটা পড়ি। রেনু, আমার ভালোবাসা নিও। ঈদের পরে আমার সাথে দেখা করতে এসেছো, ছেলে মেয়েদের নিয়ে আসো নাই, কারণ তুমি ঈদ করো নাই। ছেলে মেয়েরাও ঈদ করে নাই। খুবই অন্যায় করেছো। ছেলে মেয়েরা ঈদে একটু আনন্দ করতে চায়, কারণ সকলেই করে। তুমি বুঝতে পারো ওরা কত দুঃখ পেয়েছে। আব্বা ও মা শুনলে খুবই রাগ করবেন। আগামী দেখার সময় ওদের সকলকে নিয়ে আসিও। কেন যে চিন্তা করো বুঝি না। আমার যে কবে মুক্তি হবে তার কোনো ঠিক নাই। তোমার একমাত্র কাজ হবে ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো। টাকার দরকার হলে আব্বাকে লিখিও, কিছু কিছু মাসে মাসে দিতে পারবে। হাসিনাকে মন দিয়ে পড়তে বলিও। কামালের স্বাস্থ্য মোটেই ভালো হচ্ছে না, ওকে নিয়মিত খেতে দিও। জামাল যেন মন দিয়ে পড়ে আর ছবি আঁকে। এবার একটা ছবি এঁকে যেন নিয়ে আসে, আমি দেখব। রেহানা খুব দুষ্টু, ওকে কিছুদিন পর স্কুলে দিয়ে দিও জামালের সাথে। যদি সময় পাও নিজেও একটু লেখাপড়া করিও।
একাকী থাকতে একটু কষ্ট প্রথমে হতো, এখন অভ্যেস হয়ে গেছে, কোনো চিন্তা নেই। বসে বসে বই পড়ি, তোমার শরীরের প্রতি যত্ন নিও। ইতি তোমার মুজিব। সূত্র: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাস্ট কর্তৃক প্রকাশিত জাতির জনক প্রকাশনা, পৃষ্ঠা নাম্বার 210। এই এই চিঠিটা আমি পড়ে শোনালাম এই জন্য যে একজন মানুষ রাজনীতি, দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। বাট একজন মানুষ, একটা একটা কত আটপৌরে সাধারণ তাদের জীবন, তিনি তার সন্তান, একজন বাবা তার স্ত্রীকে লিখছেন তার ছেলে মেয়েদের যত্ন নিতে। কত আটপৌরে সাধারণ মানুষ, আবার একদম হিমালয়ের মতো, পর্বতের মতো তিনি এবং তার স্ত্রী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা এই দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে প্রাণ পুরো তাদের জীবন উৎসর্গ করে দিয়েছেন। বঙ্গমাতা তো বোধহয় 45 বছর বয়সেই যাকে যখন হত্যা করা হয় ওনার বয়স ছিল 45, আর ওনার যখন বিয়ে হয় ওনার বয়স ছিল 8। এই বঙ্গবন্ধুর সাথে পুরোটা সময়, এই যে তা বঙ্গবন্ধুর জেল, আন্দোলন, সংগ্রাম, পুরোটা সময় উনি ইস্পাতের মতো তার সাথে সাথ দিয়েছেন। তো এই যে আমরা চিঠিটা পড়লাম, এটা আমার দর্শকদেরকে এবং আপনাদেরকেও একটু জানানোর জন্য আমার মনে হলো আমাদের আবার শুনলে হয়তো ভালো লাগবে। মোজাম্মেল ভাই, আপনাকে দিয়ে শুরু করি। এই যে কালকে একটা ঘটনা ঘটে গেল, আমি জানি এটা খুবই, কি বলবো, আপনার আপনার প্রাথমিক অভিব্যক্তিটা কি কি হয়েছিল যে যখন নাকি ওরা বললো ফেসবুকে যে আমরা 9টার সময় আগামীকালকে যে ভাঙবো? আপনি কি বিশ্বাস করেছিলেন? আপনার কি মনে হয়েছিল? আপনার কি অভিব্যক্তিটা কি হয়েছিল? একটু বলবেন আমাদের আহ, দর্শকদের। আমি আমি কিং কিং কর্তব্য বিমূঢ় আর কি। আমি ব্যাপারটা যে এই পর্যায়ে যেতে পারে, একটা দেশে একটা সরকার আছে, সে যেভাবেই সরকার আসুক না কেন, এবং তারা গোপনে জানে, তারা ঘোষণা দিয়ে গিয়েছে, তাহলে বাংলাদেশে কি আইন শৃঙ্খলার কোনো ব্যবস্থা নেই? এবং আমি সবসময় একটা একটা কথা বলি যে এই যে সেনাবাহিনী যে, তাই না, তাদেরকে ম্যাজিস্ট্রেটি ক্ষমতাও দিয়ে দেওয়া হয়েছে, জি। এবং তারা সেখানে শুনলাম সেখানে গিয়েছিল তারা আর কি। অর্থাৎ তাদের উপস্থিতি সত্ত্বেও কেমনে এই এরা যে মানে এই যে তথাকথিত আর কি বিপ্লবীরা কিভাবে একটা বাড়িকে বুলডোজার দিয়ে ভেঙে দিতে পারে, এটা অকল্পনীয় ব্যাপার। আমি আগেও একবার বলেছি যে বাংলা ভাষায় মগের মুল্লুক শব্দটা যে কারণে এসেছিল, তার সাথে এটা সম্পূর্ণই সেই মগের মুল্লুকের প্রতিফলন। এবং এই বঙ্গবন্ধুর ভবন কেউ ভাঙতে পারে, এটা আমাদের কোনদিন কল্পনাতেও আসেনি। রাজনীতিতে ওঠানামা হয়েছে, অতীতেও হয়েছে, কিন্তু কোন সময় পাকিস্তান আর্মিরাও তারা এর সাহস পায়নি এই বাড়িতে একটা গুলি ছুড়তে। হ্যাঁ, সেখানে একটা সরকার থাকতে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণ থাকতে কিভাবে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে, এটা কল্পনার বাইরে। এবং এটা এতটা সুপরিকল্পিত এই কারণে বলছি যে এখানে শুধু বঙ্গবন্ধু ভবনে এই ঘটনাটা ঘটেনি, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জি। যত মানে এই ধরনের আমাদের মতাদর্শের মুক্তিযুদ্ধের আদর্শ ধারণকারী নেতা বা ব্যক্তি, তাদের বাড়িঘর এইভাবে পোড়ানো হয়েছে, যেটা অতীতে কোনোদিনও হয়নি। যে সরকারি ক্ষমতা আসুক না কেন, সে সামরিক হোক অসামরিক হোক, আহ, এবং পাকিস্তানের সেই গণহত্যাকারী সেনাবাহিনীও এই ধরনের কোনো জিনিস করেনি আর কি। আমি আজকে আমার গ্রাম থেকে একটা খোঁজ পেলাম, সেটা হলো যে আমার গ্রামে একটা বাড়ি পোড়ানো হয়েছে। তো যে বাড়ির মালিক, যে তার বাবা, উনি আমার সহপাঠী ছিলেন। ওদের অপরাধটা হলো যে ওরা বেশ বড় লোক ছিল সে সময়, একটা কুটি বাড়িতে সেইখানে আমরা মুক্তিযুদ্ধের ট্রেনিং ক্যাম্প খুলেছিলাম। ওরা সেই উন্মুক্ত জায়গাটা আমাদের দিয়েছিল। আমি গত বছর যখন দেশে যাই, আমি
কিছু ছবিও নিয়ে আসছি সেই জায়গার, যেটা আমরা ক্যাম্প তৈরি করেছিলাম আর কি। কেননা এই সেপ্টেম্বর অক্টোবর দিকে ওখান থেকে নির্দেশ আসলো, এ থেকে মুজিবনগর থেকে, যে এখানে না এসে যদি তোমরা স্থানীয়ভাবে ট্রেনিং দিতে পারো তাহলে সুবিধা হয়। তখন আমরা এই জায়গাটা, এটা আমরা কুটি বাড়ি বলতাম, যেখানে নীলকুঠি, যে নীল চাষেরই হতো। তো সেই অপরাধে তার বাড়ি আজকে ভাঙচুর করা হয়েছে আর কি। এর থেকে হৃদয় বিদারক আর কি হতে পারে? আমি একটা জিনিসই নেত্রীকে সবসময় আমি সমালোচনা করি, আগেও করেছি, যে 15 বছর ক্ষমতা থেকে আমরা সেনাবাহিনীটাকে এমন করে সাজাতে পারিনি যে সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকায় এই সমস্ত কাজ করতে দিল আর কি। অকল্পনীয়, কেউ হয়তো মাথায় কোনদিন আসেনি যে তারা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেবে বুলডোজার দিয়ে। এটা আমি হিসাব মেলাতে পারতেছি না যে কিভাবে হ্যাঁ, সেনাবাহিনী তাকায় তাকায় এটা দেখতে পারে আর কি। বুঝতে পেরেছি। হ্যাঁ। তো আহ, এইটাই এইটাই হলো আমার রিয়াকশন, যে আমি ওই যেটা বাংলা ভাষায় যে শব্দটা কিং কর্তব্য বিমূঢ়, কিভাবে যা ঘুরতে পারে এটা কোনোদিন আমি চিন্তাও করিনি আর কি। এটাই হলো আমার প্রতিক্রিয়া। রাজু ভাই, আপনি আহ, আমি একই প্রশ্ন, একই কথা আমি আপনাকে বলবো। তার আগে আরেকটা তথ্য দেই। একই দিন সময়ে, এই যে গতকালকে বা আজকে সকালে বোধহয় এটা হয়েছে, বুলডোজার দিয়ে ওরা গুড়িয়ে দিয়েছে ভাষা আন্দোলনের সূতিকাগার নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বায়তুল আমান ভবনে। তো এই ভাষার মাসে আপনি। আজকে যখন এই অনুষ্ঠানে এসে উপস্থিত হলাম, জি। আহ, তোমার দৃষ্টিকোণ একাত্তরের যারা অনুষ্ঠান দেখছেন অথবা আগামীতে দেখবেন, সবার সামনে আমি প্রথমেই প্রচন্ড রকমের তীব্র ঘৃণা আমি জ্ঞাপন করছি যারা এই কাজটি করেছে। আমি তাদের ধিক্কার দেই, তাদের জন্মকে ধিক্কার দেই, তাদের প্রজন্মকে ধিক্কার দেই, তাদের নেতা নেত্রীকে ধিক্কার দেই। আমি নিকৃষ্টতম কাপুরুষের মতো একটা কাজ হয়েছে। আমি একজন মুক্তিযোদ্ধা, কোনো যোদ্ধা কোনোদিন এরকম কাজ করতে পারে না। কোনো ওয়ার ফিল্ডে যদি হয় সেটা এক কথা, একটা বাড়ি পুড়ে গেছে, যেদিন পুড়েছে সেদিনই আমার ভেতরটা পুড়ে গেছে আমার। 32 নম্বর তো শেখ হাসিনার সম্পত্তি নয়, 32 নম্বর অনেক আগেই দান করে দেয়া হয়েছে। 32 নম্বর একটা জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধের প্রথম জাদুঘর। এটা এটা রাষ্ট্রের সম্পত্তি, এটা ভবিষ্যৎ প্রজন্মের সম্পত্তি। এটা এখন থেকে 100, 200, 500, 1000 বছর পরের যে প্রজন্ম আসবে তাদের সম্পত্তি। যেটা রক্ষা করা আমাদের দায়িত্ব ছিল, যেটা রক্ষা করা, প্রিজার্ভ করা জাতীয় দায়িত্ব, যেটা রক্ষা করা যে কোনো সরকার হিসাবে যদি দাবি করে থাকে, রাষ্ট্রের কোনো অভিভাবক, সবার দায়িত্ব, সেনাবাহিনীর দায়িত্ব, পুলিশের দায়িত্ব, যারা নিজেদের পেশায় আছেন এই রাষ্ট্রকে রক্ষা করার বা প্রতিরক্ষা দেবার। বিডিআর, বিজিবি, এখন বিজিবি নাম হয়েছে, আনসার, ফায়ার ব্রিগেড, প্রত্যেকের দায়িত্ব ছিল। সাধারণ জনগণের তো ছিলই। প্রথম যেদিন বাড়িটা পুড়ে যায় সেদিনই আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি এবং স্তম্ভিত হয়ে গিয়েছি। আমি বিমূঢ় হয়ে গিয়েছি যে এটা কি ঘটলো। এটা যে ঘটবে এটা কেউ কি জানতো না, কেউ কি অনুমান করতে পারেনি? আসলে সেই 5 আগস্টে বা তার আগে থেকে যেসব সন্ত্রাসী ধ্বংসযজ্ঞ চলছিল, তখনই অনুমান করা উচিত ছিল, যেটা আমার মতো একজন অভাজন, একজন মূর্খ তুল্য মানুষ, আমি অনুমান করেছিলাম, আমি প্রতিবাদও করেছিলাম, আমি ছবি এঁকে প্রতিবাদ করেছি, আমি একজন শিল্পী, যে আড়ালে কে আছে, কারা করছে এগুলোর, ছাত্রদের এই 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 রাস্তার মধ্যে ছাত্রদের এরকম হত্যা হতে দেওয়া যায় না, কারা আছে এর আড়ালে। কারণ লাশ পড়া দেখে আমার মনে হয়েছিল
যে এটা পেছন থেকে আড়াল থেকে কোনো মানে বিধ্বংসী শক্তি এটাকে করছে, যারা লাশ ফেলে জনগণকে, দেশের মানুষকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলতে চাচ্ছে। পুলিশ হত্যা করছে না মানুষকে, ছাত্রদেরকে আড়াল থেকে হত্যা হচ্ছে, এবং সে সবগুলোই প্রমাণিত হয়েছে। আপনি আজকে জুলাই কেন আন্দোলনের কথা বলছেন? একটা এখন পুড়ে যাওয়া একটা দালান, পুড়ে তো দিয়েছে একবার, একবার একটা কংক্রিটের দালান পুড়ে গেলে ওটাকে ডিমলিশ করে আবার নতুন করে ওটাকে তৈরি করতে হয়, ওখানে আর বাসযোগ্য থাকে না। হ্যাঁ, ওটা রিস্কি। তো জাদুঘর পুড়েছে, জাদুঘরের যত জিনিসপত্র, বঙ্গবন্ধুর চিঠি, তার ব্যবহার করা পাইপ, তার চশমা, তার কাপড় চোপড়, তার প্রাত্যহিক জীবনের যত স্মৃতি, তিনি তো চলে গেছেন 48 বছর আগে। তারপরে তার স্মৃতিগুলো ছিল, আমাদের নতুন প্রজন্মরা গিয়ে সেই স্মৃতিগুলো নেড়ে চেড়ে দেখছিল, ছুঁয়ে দেখছিল। তার এক ধরনের আহ আহ, গতায়ু মানুষের স্মৃতির মতো একটা, একটা সৌরভের মতো একটা উপস্থিতি, একটা দেহাতীত উপস্থিতি, স্মৃতি সেই বাড়িতে জড়ানো ছিল। ভুলে যান শেখ হাসিনার স্মৃতির কথা, তার কাছে তো সেটা সবচেয়ে মর্মান্তিক স্মৃতি। আমার যদি এরকম ঘটতো, আমি তো সেখানে যাওয়ার মতো, সেটাকে প্রতিবার দেখার মতো মানসিক শক্তি আমার থাকতো না। আমি বারবার আমার চোখের সামনে আমার বাবা মা ভাই বোন সবার বীভৎস হত্যাকাণ্ডকে আমি বারবার দেখার মতো সাধ্য আমার ছিল না, হতো না। কিন্তু জাতির কাছে ইতিহাসের উপাত্ত হিসেবে এটা ছিল। তো সেই ভেঙে যাওয়া বাড়িটা লোপা, আহ, আহ, মোজাম্মেল খান সাহেব, আপনার কাছেও প্রশ্ন, আপনিও প্রাবন্ধিক, দ্বিতীয়বার কেন ভাঙতে হলো? এটাকে বুলডোজার দিয়ে কেন ভাঙতে হলো? এটা তো শেখ হাসিনার বাড়ি না। সুধা সদন ছিল ওয়াজেদ মিয়ার বাড়ি, সেটা ভেঙেছে। আওয়ামী লীগের তোফায়েল আহমদের সেই ভোলাতে গিয়ে তার 82 বছর বয়সের সেই বুড়ো ভদ্রলোককে, জানি না কেমন আছেন উনি, যিনি বঙ্গবন্ধুর সঙ্গে মৃত্যুবরণ করেছিলেন, সেরনিয়াবতের বাড়িটা ভেঙে দিয়েছে। তারপরে আমির হোসেন আমুর বাড়িটা ভেঙে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। এবং গোটা দেশে খুলনা, রংপুর, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের যত স্মারক চিহ্ন, মিউরাল ছিল, সবকিছু ভেঙেছে, আবার করে ভেঙেছে। আগে একবার ভেঙেছে পুড়িয়েছে, এবার আবার ভেঙেছে পুড়িয়েছে। তো কেন এই বাড়িটা পোড়াতে হলো? এই বাড়ি তো শেখ হাসিনার সম্পত্তি ছিল না, এটা মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর। অর্থাৎ তো মুক্তিযুদ্ধকে ইরেডিকেট করার, মুছে ফেলার, একদম নিশ্চিহ্ন করে দেওয়ার যে প্রক্রিয়া চলছে, যেটা রাজাকার প্রক্রিয়া, যেটা পাকিস্তানের জারজ সন্তানদের যে প্রক্রিয়া, সেই জারজ সন্তানেরা মধ্যরাতে কাপুরুষের মতো পুড়ে যাওয়া একটা বাড়ি গিয়ে বুলডোজার নিয়ে গিয়ে ভেঙেছে। আপনার এখানটাতে আমি মোজাম্মেল ভাইকে, তাজু ভাইয়ের প্রশ্নটাই আমি করতে চাই। মোজাম্মেল ভাই, আপনি বলেন, এই যে মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার চেষ্টা বা মুক্তিযুদ্ধকে বিলীন করে দেওয়ার জন্য পুরা বাড়িকেও গুঁড়িয়ে দেওয়া হলো, মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুকে এতে বিলীন হয়ে যাবে? আপনি আহ মোজাম্মেল ভাইয়ের কাছে একটু শুনে তারপরে আমি আবার তাজু ভাইয়ের কাছে আসবো। মোজাম্মেল। না, এটা এটা হবে না। তার কারণ হলো কি, এটা যদি হতো তাহলে পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত। ইতিহাস কাউকে ক্ষমা করে না। এটা ক্ষণিক একটা শখ, সেটা হলো আর কি, কিন্তু এটা ক্ষণস্থায়ী। এবং আমরা আশা করব যে আমাদের বাংলাদেশের যারা প্রকৃত মানুষ, অমানুষ নয়, তারা ধীরে ধীরে 5ই আগস্টের পরে প্রথমের দিকে যারা
একটু দ্বিধান্বিত ছিল কিংবা ওদের সমর্থক ছিল, তারা এখন বুঝতে পেরেছে যে আসল উদ্দেশ্যটা কি। এবং বঙ্গবন্ধুর বাড়ি এইভাবে ভেঙে দেওয়ার পরে কোনো মুক্তিযুদ্ধের পক্ষের কোনো লোক যে ওদের সমর্থক হতে পারে, এটা অকল্পনীয়, হতে পারে না। আজকে 4 জন জাতীয় নেতা এবং 7 জন বীর শ্রেষ্ঠের মোরালদেরকেও ধ্বংস করে দিয়েছে। তাই এ থেকে তো আর কোনো বোঝার, মানে কোনো না বোঝার কোনো কারণ নেই যে আসলে তাদের উদ্দেশ্যটা হলো কি। সেই 71-এ তারা যে পরাজয় হয়েছিল তাদের পূর্বপুরুষরা, সেই পরাজয়ের প্রতিশোধটা তারা নিচ্ছে। যে এইটাকে আমরা, তা পাকিস্তানের যে মিডিয়া তারা কি আনন্দে সহকারে এই সমস্ত নিউজ প্রচার করছে যে মুজিব ওখানে ভারতের সাথে আহ আহ, চক্রান্ত করে পাকিস্তানকে ভেঙেছিল আর কি। তো এটা দিব্য পরিষ্কার এইভাবে আর কি। অতএব বাঙালি জাতির ভিতরে মীর জাফরও জন্মগ্রহণ করেছে, মীর মদনও জন্মগ্রহণ করেছে, মোহনলালও জন্মগ্রহণ করেছে। জি। তা আমি বিশ্বাস করি যে ইতিহাসের চাকা আবার ঘুরবে, ঘটনার চাকা আবার ঘুরবে। এবং সেই দিন আমার যেটা ইচ্ছা, যে 1971 সালে যারা, ধরুন মালেকের মন্ত্রিসভায় যারা ছিলেন এবং যারা ছিলেন রাজাকার আল বদরের নেতা ছিলেন, তাদেরকে তখন গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু এবার বোধহয় গ্রেপ্তার করা হবে না। এবার যখন পাতা যখন উল্টে যাবে, তখন তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আদালত পর্যন্ত যাওয়ার, আদালতে নেওয়ার কোনো লোক থাকবে না। এবং এটা এটা ছাড়া আর কোনো উপায় নেই। এরকম যে অবস্থা আর কি যেটা হয়েছে, সেটা কোনো সুস্থ মানুষ যারা বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে, মুক্তিযুদ্ধকে হৃদয়ে ধারণ করে, তারা এটা সহ্য করবে না। অতএব তাদেরকে তখন যদি জ্যান্ত কবর দেওয়া হয়, কেউ আহ করবে না, কেউ শোক প্রকাশ করবে না। আমি এই ব্যাপারে আশাবাদী যে ইতিহাসের চাকা ঘুরবে এবং এদের প্রকৃত বিচার একদিন হবে। এবং আমি আল্লাহর কাছে আমি প্রার্থনা করি, আমাকে যেন সেইটা দেখার পর্যন্ত বাঁচিয়ে রাখা হয়, যাতে আমি দেখার পরে আমি মৃত্যুবরণ করতে পারি। এইটাই আমার। মোজাম্মেল ভাই, আপনার এই অনুভূতির সঙ্গে আমার অনুভূতি 100% মিল। হ্যাঁ, আমি 71 বছর বয়স আমার। আমি অনেক বড় বড় অসুখ বিসুখ সার্ভাইভ করেছি, জীবনে অনেক সংঘাত পেরিয়ে এসেছি। আমি মনে করি যে একজন স্বাভাবিক মানুষের দীর্ঘ জীবন আমি লাভ করেছি। যে কোনো দিন আমি যদি গতায়ু হই, আমার কোনো আফসোস নেই বা কোনো আহ, সন্তাপ আমার থাকবে না যে আমার আয়ু কম ছিল বা কোনো কিছু। বাট কিন্তু এখন আমি আরো কটা দিন বাঁচতে চাই, কারণ আমি জানি যে এই যে চরম অন্যায় এবং অলমোস্ট লাইক মনে হচ্ছে যেন বাংলাদেশের সঙ্গে, আমার মায়ের সঙ্গে ব্যভিচার করা হচ্ছে। যারা করছে তারা পাকিস্তানিদের ফেলে যাওয়া নষ্ট বীর্য থেকে জন্ম নেওয়া কীট পতঙ্গ। এরা বাংলাদেশের ভূমিপুত্র নয়, ভূমিকন্যা নয়। মানুষের পেটে যেমন কৃমি জন্মায়, কৃমি তো সন্তান নয়, এরা বাংলাদেশের পেটে জন্মানো কৃমি, কৃমিকীট, যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, স্বাধীনতাকে, মহান স্বাধীনতা আন্দোলনকে অস্বীকার করে। 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, 30 লক্ষ মানুষের প্রাণহানি হয়েছে, সম্ভ্রমহানি হয়েছে কমপক্ষে 4 লক্ষ মা বোনের, যেগুলো রিপোর্ট হয়নি সবগুলো, যাদের মানবেতর জীবন যাপন করতে হয়েছে। আজকে গণ্ডমূর্খ, ইউনিভার্সিটিতে পড়া মাদ্রাসার গণ্ডমূর্খরা ওরা বিপ্লব দেখাতে আসে। বিপ্লবে তো ম্যানিফেস্টো থাকে। এই 71 বছরের জীবনে তো অনেক বিপ্লব দেখেছি, অনেক বিপ্লবের কাহিনী পড়েছি। এটা তো বিপ্লব নয়, এটা একটা বীভৎস কাপুরুষ হত্যা ধ্বংসযজ্ঞ। ধ্বংসযজ্ঞের মধ্যে এটার পেছনে আছে লোভ, এটার পিছনে আছে প্রতিশোধ পরায়ণতা, এটার পেছনে আছে কিছু কাপুরুষের হেরে যাওয়া, রাতের অন্ধকারে পালিয়ে যাওয়া কিছু কাপুরুষের প্রতিশোধ স্পৃহা, সুযোগ বুঝে ক্ষমতা দখল করে এখন বাংলাদেশের সাধারণ মানুষের
স্বাধীনতা, বাক স্বাধীনতা, জীবিকা অর্জনের স্বাধীনতা সবকিছু কেড়ে নিয়েছে। আমার কাছে একটা প্রশ্ন, মোজামেল ভাই, এই সেনাবাহিনীর মধ্যে কি আমাদের মতো কোনো মুক্তিযোদ্ধার সন্তানরা সুযোগ পায়নি? তাদের বাবা চাচারা কি কেউ মুক্তিযোদ্ধা ছিলেন না? মুক্তিযোদ্ধা পরিবারের কোনো সন্তান কি সেনাবাহিনীতে নেই? তারা কেন এগিয়ে আসছেন না? তারা কেন বলছেন না এটা বন্ধ করো? এভাবে মানুষকে মেরে ফেলা, ধ্বংস করা, গুম খুন হচ্ছে, গুম খুন হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে। এখন খবর বেরোবে না, কারণ প্রতিটা মিডিয়া মুখে তালা মারা মেরে দেওয়া হয়েছে, আলটিমেটাম দেওয়া হয়েছে। শিল্পী, সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবী কেউ মনের কথা বলতে গেলে সেটা অ্যাবস্ট্রাক্ট ফর্মেও যদি বলে, তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তা থেকে। নিয়ে গেল তো, মেহের আফরোজ শাওনকে ধরে নিয়ে গেছে, সোহানা সাবা একটা মেয়ে, তাকেও ধরে নিয়ে গেছে, ডিবি অফিসে তুলে নিয়ে গেছে। শমিকা স্যার এখন জেলখানায়, রাইট? শমীক হাসার জেলখানায়। তারপরে আমাদের আমাদের শাহরিয়ার কবির শাহরিয়ার ভাই। কবির, হ্যাঁ শাহরিয়ার কবির ভাই ফিল্ম তৈরি করেন তিনি। তো এদের ক্রোধটা আসলে, মোজামেল ভাই, লোপা, এদের ক্রোধটা আসলে মুক্তিযুদ্ধের প্রতি। এই যে নতুন প্রজন্ম যারা বিপ্লব করছেন, তথাকথিত বিপ্লবী, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়াবার মতো বিপ্লব আপনারা করতে পারেননি, করতে পারবেনও না। ওই যারা মাদ্রাসা থেকে যারা বেশি বেরিয়েছে মনে করছেন ইসলামী খেলাফত আন্দোলন করে মুক্তিযুদ্ধকে ইরাডিকেট করবেন, ওটা হবে না, ওটা হবে না। মুক্তিযুদ্ধ অনেকখানি বেশি ত্যাগের বিনিময়ে অর্জন করা হয়েছে। ওই মাটিতে রক্ত বীজ মেশানো আছে, ওখান থেকে রক্তের নির্যাস নিয়ে, রক্ত থেকে পুষ্টি নিয়ে এই 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 মুক্তিযুদ্ধের এই স্বাধীনতার গাছ গজিয়েছে। এটা ঢেলা কলুপের গাছ না, এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশের মাটি থেকে। আর 32 নম্বর বাংলাদেশের ঠিকানা, 32 নম্বর আমাদের সবার বাপের বাড়ি, বাংলাদেশের বাবার বাড়ি। ওই বাবাকে অস্বীকার করলে নিজের বেজন্মা জীবনকে আপনি অস্বীকার করে নিচ্ছেন। বেজন্মার দল, কাপুরুষের দল। তাজু ভাই, আচ্ছা আমি মোজাম্মেল ভাইকে দিয়ে শুরু করি, একই প্রশ্ন দুজনকেই থাকবে। এখন আমি এই যে ঘটনার পরে আমি তো তারপরেও টিভি গুলো দেখছি, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সাংবাদিকরা কথা বলে, আমাদের মতো মানুষেরা কথা বলে। কিছু মানুষ একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে যে যেহেতু শেখ হাসিনা ভাষণটা দিয়েছেন, উস্কানি দিয়েছেন, সেই জন্য তারা যে ভেঙে ফেলেছে, এরকম একটা কথা বলার ন্যারেটিভ তারা সেট করার চেষ্টা করছে। তো তো এই ভাঙা জন্য কি শুরু করেছে মানুষকে তো, ভাঙা তো শুরু করেছে বক্তৃতার উম, আগে। উম, আগে, তো এই যে নতুন নতুন তারা ন্যারেটিভ সেট করে, মোজাম্মেল ভাই, আপনি কি বলতে চান? একটা সরকার যে বসে আছে থাকলো, একটা বাড়ির কোনো স্থাপনা তো ভাঙা যায় না এভাবে, এটা তো আম, এটা তো একটা মানে আইনি ভাবেই এটা একটা বেআইনি কাজ। তো তার উপর আবার এটাকে জাস্টিফাই করার জন্য এই ধরনের ন্যারেটিভস, এটা কি সেট করা যায়? এটা কি করা উচিত? বা আসলে সরকারের তরফ থেকে নাকিও বলা হয়েছে, আমি অবশ্যই এটা সরকারি কোনো ইয়েতে মাধ্যম থেকে শুনি নাই টেলিভিশনের, বিকজ আমি টেলিভিশন দেখি না। ইউনুস সরকার মেরুদণ্ডহীন প্রাণী, মেরুদণ্ডহীন ইউনুস। ডক্টর ইউনুসের মেরুদণ্ড বলে কিছু নেই। উনি মোজাম্মেল ভাই কতগুলো আপনি, নাবালকের কাছে উনি নথি স্বীকার করে বসে আছেন। উনি মুচলেকা দিয়েছেন জামাত শিবিরের সন্ত্রাসীদের কাছে। তার নিজের বলার মতো কোনো কথা নেই। তিনি ভালো বললেও সেটা তার কথা নয়, খারাপ বললেও তার কথা নয়। মোজাম্মেল ভাই কিছু বলেন। না, আমার করা হলো কি, এটা সুপরিকল্পিত। হ্যাঁ, জি। ব্যাপারটা হচ্ছে কি যে যদি এই একটা বাড়ি শুধু ভাঙা হতো, তাহলে তারা সেই আলিবাইটা দিতে পারতো, দিয়ে হুম। যেটা শেখ হাসিনা এটার করেছে আর কি। জি। কিন্তু বাংলাদেশ সব জায়গা, সমস্ত আওয়ামী লীগ নেতা, পাতি নেতা, ছোট নেতা, সবার বাড়িঘর ভেঙেছে। এটা তো সুপরিকল্পিত। এটা জি। এটা কোনো শেখ হাসিনার এর সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই। এখন একটা সরকার, এটা ইউনিট সরকারই আজকে বলেছে কথাটা আর কি, যে তারা কি জবাব দেবে যখন কেউ জিজ্ঞাসা করে
যে আপনি ক্ষমতায় আছেন আর দেশের ভিতরে এরকম কাজ হচ্ছে, তো সরকারের কাজ তো এটাকে নিয়ন্ত্রণ করা। জি, তখন সে এইটা আলিবাইটা ইউজ করেছে, জি, যে ওইটা শেখ হাসিনা ইনভোক করেছে তার পরিপ্রেক্ষিতে। তা সেটা কারণে ইনভোক করলে অন্য শত শত বাড়িকে পোড়ানো হয়েছে কেন? জি, তো আরেকটা জিনিস যেটা মোজাম্মেল ভাই, একটু সরি পজিটিভ সরি, করতেছি। একটা একটা প্রশ্ন করতে চাই আপনাকে। জি, আমি কথা আমি বলেন। নেত্রীর ভাষণ পুরোটা শুনেছি, থেকে থেকে কয়েকবার শুনেছি। জি, কোথাও তো কোনো উস্কানি দেননি উনি। নিতান্তই প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে ইতিহাসের লেসন দেওয়ার মতো করে একটা বক্তৃতা দিয়েছেন তিনি। কোথাও তো বলেননি যে তোমরা যাও গিয়ে এই এই নাবালক সরকারকে উৎখাত করে ফেলো, বা রাস্তায় নেমে পড়ো, বা আগুন লাগিয়ে দাও, বা রাস্তায় নেমে গুলি করো, বোমাবাজি করো, পেট্রোল বোমা মারো। কোথাও তো বলেননি, কোনো রকম উস্কানি দেননি। আর ভাঙা তো শুরু হয়েছে আগেই, এবং ঘোষণাটা তো তারও আগে দেয়া হয়েছে। আজকে যে ইয়ে করা বিবৃতি সরকার থেকে, যেটা সরকারি বিবৃতি যেটা দেয়া হলো, সেটাও আমি পড়েছি, যে তিনি বিদেশে বসে উস্কানি দিচ্ছেন। ওনার চেয়ে তো অনেক বেশি উস্কানি তো দিচ্ছে ইয়ের পিনাকি ভট্টাচার্য আর এই কি কি বলে এই, ইউটিউবাররা। কই তাদের কথা তো বলছেন না। তাদের উস্কানিতে পিনাকি তো স্পষ্ট করে বলেছে যে সবাই বুলডোজার নিয়ে গিয়ে যান, গিয়ে ভেঙে দেন সবকিছু। এই যে উস্কানি দিচ্ছে, এবং সে বিএনপি জামাতের হয়ে উস্কানি দিচ্ছে, এবং নাম উচ্চারণ করে, বিএনপির নাম উচ্চারণ করেছে। বিএনপির কোন যখন নেতৃত্ব বা ওটা ভাঙছে দিতে তখন এই বুলডোজারটা দিয়েছে? নেতৃত্ব দিয়েছে বিএনপি। বিএনপি বলতে চাচ্ছে খালেদা জিয়াকে বাড়ি থেকে বার করে দিয়েছেন শেখ হাসিনা। যতটুকু আমি জানি, খালেদা জিয়াকে অলরেডি একটা বাড়ি দেওয়া হয়েছিল ইয়েতে, আহ, আহ, কোথায় আমি ঠিক জানি না, আউট অফ ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টের ভেতরে উনি যে হ্যাঁ, বাড়িটা গুলশান, দখল, গুলশান 1 নম্বর, দুই গুলশান এক নম্বর, নম্বরে, 2 নম্বর। ক্যান্টনমেন্টের ভেতরে যে বাড়িটা উনি দখল করেছিলেন, সেটা মিলিটারিদেরই পছন্দ না। কারণ মিলিটারিদের উপরে তারেক রহমান ক্যান্টনমেন্টের ভেতরে বসে ডান্ডা ঘোরাবে, সেটা মিলিটারিদের পছন্দ ছিল না। যার ফলে এই যে তারেক রহমান দেশ থেকে বেরিয়ে গেছেন, আজকে তো নব্য স্বাধীনতা হয়েছে দেশে, তো তারেক রহমান তো আসতে পারছেন না। যত সন্ত্রাসীদের মামলা সব উঠে গেছে, সব জেলখানা থেকে বেরিয়ে এসছে। আজকেও বেরিয়েছে একটা, কাশিমপুর জেল থেকে আরেক সন্ত্রাসী বেরিয়ে এসছে। তারেক রহমানের মামলা তো উঠে নাই। তারেক রহমানকে দেশে আসার ব্যাপারে অনীহা ক্যান্টনমেন্টের মিলিটারিরা ক্যান্টনমেন্টের ভেতরে খালেদা জিয়াকে চায়নি। ওনার নিজের বাড়ি যে একটা দিয়েছে, ওখানে গিয়ে আপনি থাকেন, এখানে আপনি থাকবেন না। কারণ অন্য রকমের এক ধরনের ইমেজ তৈরি হয় মিলিটারির। সেই জন্য সেনাবাহিনী সেটা চায়নি। সেটা আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে এখন, শেখ হাসিনার উপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। শেখ হাসিনা তো কয়েক লক্ষ বাড়ি ঘর বানিয়ে দিয়েছেন দরিদ্র মানুষকে, সেগুলো তো ভাঙতে শুরু করেছেন আপনারা। এতই যদি আপনাদের শেখ হাসিনার নির্মাণের উপরে আপনাদের রাগ থেকে থাকে, যান না একটা মসজিদ ভাঙেন গিয়ে, 550 মসজিদ বানিয়ে দিয়েছে। যান, সাহস থাকলে একটা মসজিদ ভাঙেন, শেখ হাসিনার মসজিদ, ফেরাউনের মসজিদ, এখানে নামাজ পড়বেন, এটা ভেঙে ফেলো। কারো হেডম থাকলে যান। মৌলানা হুজুরদেরকে বলতেছি, বহুত তো ওয়াজ মারেন মিয়া, জায়গা থেকে আওয়াজ দিয়ে এবার যান, একটা একটা মসজিদ ভেঙে দেখান যে এটা ফেরাউনের মসজিদ, ভেঙে ফেলবো। সাহসে কুলাবে না, সাহসে কুলাবে না আপনাদের, কাপুরুষের দল। আমি বুঝতে পারছি আসলে কন্ট্রোল করাই একটা মুশকিল হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, আপনাদের মতো মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের জন্য তো এই এই অবস্থা দেখার কথা ছিল না, আপনাদের প্রাপ্য না। একটা দেশে, আপনাদেরই তৈরি করা দেশে, আপনাদেরই এই চরম অবস্থা, এটা আসলে আমরা কি বলবো, আমি তো মানে বুঝতেও পারছি না, ভাষা আসলে পাচ্ছি না খুঁজে। আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছে।
তারপরেও যেটা মোজাম্মেল ভাই, তাজু ভাই সবসময় বলেন যে আমরা হেরে যাব না। মোজাম্মেল ভাই, আপনি আগে বলবেন, তারপরে তাজু ভাইয়ের কাছ থেকে একটু শুনবো আমরা আসলে কি করব এখন। আমাদের মোজাম্মেল ভাই, আমাদের আপনি একজন আমাদের মুরব্বী, সিনিয়র মানুষ হিসেবে অভিজ্ঞ, আপনি আমাদেরকে একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আসলে। আমার আমার যেটা ধারণা সেটা হলো কি যে, যেটা আমি কিছুক্ষণ আগে একটু বললাম যে এই অন্যায় যদি টেকে থাকে তাহলে সমস্ত পৃথিবী তো আগেই ধ্বংস হয়ে যেত। বাংলার মাটিতে প্রচুর আন্দোলন হয়েছে। তো এখন যতই দিন যাচ্ছে ততই আওয়ামী লীগের প্রতি যারা একটু বিদ্বেষ ছিল তারা এখন বুঝতে পেরেছে যে আসলে এই আন্দোলনটা কিসের ছিল। জি। প্রথমে এটাকে স্বৈরাচার, ফ্যাসিবাদ এই সমস্ত আজেবাজে কথা দিয়ে বলতেছিল, কিন্তু এখন এদের কার্যকলাপে তারা বুঝতে পেরেছে। আমি জানি টরন্টোতে অনেক কিছু কিছু লোক যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা সপ্রচার ছিল, এখন তারা এই আহ, মানে এই সমস্ত ঘটনা অবলোকন করে তারা সম্পূর্ণভাবে এখন তাদের বুদ্ধি ফিরে পেয়েছে যে আমরা একটা রং করেছি, ভুল করেছি আর কি। একজন দেখলাম যে আজকে একটা কবিতাও লিখেছে বঙ্গবন্ধুকে নিয়ে, কিন্তু সে কিন্তু সাপোর্টার ছিল সেই আন্দোলনের আর কি, বেশ কয়েক মাস অনেকে আগে এরকম থেকে। হয়েছিল, ওরকম বিভ্রান্ত হয়েছে। হয়েছিল। তো আমার কেন যেটা ভুল হয়েছে জানেন? কেন ভুল হয়েছে মোজাম্মেল ভাই? ওরা আমাদের মুক্তিযুদ্ধের গানগুলো ব্যবহার করছিল। ওরা যখন পথে আন্দোলন করছিল, বৈষম্য বিরোধী বা এই কি বলে কোটা আন্দোলন করছিল, তখন মুক্তিযুদ্ধের যত গান, তীরহারাই ঢেউয়ের সাগর, মা গো ভাবনা কেন, এইসব গান ওরা ব্যবহার করছিল। বঙ্গবন্ধুর মানুষ ভাষণেরও বঙ্গবন্ধুর ভাষণ পর্যন্ত এখন এগুলোর সাক্ষী আছে। এগুলো এগুলো ইয়ে করা, ডকুমেন্টেড আছে। আহ, হ্যাঁ হ্যাঁ, নেটের মধ্যে এগুলো এখনো খুঁজে পাওয়া যাবে। এগুলো করেছে কি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কারণ এটার আড়ালে যারা মেটিকুলাস প্ল্যান যাদের, তারা তো ধোঁকা দেওয়ার জন্য এসছে। এখন মাঝে মাঝে তারা দুই একটা ধোঁকাবাজের কথা আবার আওড়ায় যে মুক্তিযুদ্ধই তো বাংলাদেশ, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশ চিন্তা করা যায় না। বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেন না। শেখ মুজিবুর রহমান অবশ্যই স্বাধীনতার অন্যতম নেতা, এইসব কথাবার্তা বলে। এগুলো ছেলে বুলানো কথা। ওরা প্রথম দিক থেকেই প্রতারক দল, প্রতারণা করার জন্যে এইসব জিনিসের আশ্রয় নিয়েছিল। এবং যখন ক্ষমতাটা দখল করে ফেললো, তখন এদের মুখোশের আড়াল ছেড়ে বেরিয়ে এসছে। সবার কাছে এটা স্পষ্ট। এটা বারবার উচ্চারণ করার কিছু না। এই জন্য তো আমি চিৎকার করে কাপুরুষ গালি দিচ্ছি। কারণ কোনো বীর পুরুষ কখনো ওই নিজের পরিচয় গোপন রেখে লড়াই করতে নামেন। কাপুরুষরা করে এই কাজ। তো মোজাম্মেল ভাই, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা বাংলার মানুষের উদ্দেশ্যে আপনি কিছু একটা বলেন, তারপরে আমি অনুষ্ঠানটা শেষ করব, তারপরে আমি তাজু ভাইয়ের কাছ থেকে শুনবো। আমি 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 যেটা বলছি সেটা হলো কি যে, জি। যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, জন জি। সমর্থক, তাদের কয়েকটা জিনিস ভেবে দেখতে হবে। জি। একটা হলো কি যে ইতিমধ্যে তাদের ভিতরে একটা ফাটল ধরেছে, জি। তাই তো? এই যে সেদিন একটা গ্রুপ বলল যে এখানে একটা দল গঠন করবে, ইউনূস হলো তার মাস্টার মাইন্ড। জি। এই তাদের ভিতরে এই যে বিভক্তি। জি। এবং আর একটা কথা হলো কি যে, আপনি দেখেন বিএনপি নির্বাচনের জন্য তাগাদা দিচ্ছে, তাই তো? জি। জামাতে ইসলাম বলছে ন, তাড়াহুড়োর কিছু নাই, কেন তারা আর একটু সংগঠিত হতে চাচ্ছে আর কি। জি। তো এখন জামাত আর বিএনপির ভিতরে ভীষণ একটা তিক্ততা হয়ে গেছে আর কি। জি। বিএনপি এখন এমন ভাবে কথা বলছে যে তারাই মুক্তিযুদ্ধের দল, জি। জামাতকে তিরস্কার করে আর কি। তো এই যে ওদের ভিতর যে এই যে বৈভাজন, সেটা আমাদের জন্য একটা বিরাট পজিটিভ একটা নিউজ আর কি। তা আমার ধারণা যে গত 15 বছরে শেখ হাসিনা সরকার যেভাবে দেশের উন্নয়ন করেছে, এগুলো তো তথ্যভিত্তিক নয়, এগুলো মানুষ দেখতে পাচ্ছে যে কিভাবে কি হয়েছে আর কি। আজকে আজকে ওই ঢাকা থেকে আমি আমার বাড়ি ফরিদপুর, 3 ঘন্টা লাগে। আগে সারা দিন ধরে আমরা আমরা যেতাম আর কি। যে আমাদের মনোবল বজায় রাখতে হবে, জি। যে জয় আমাদের হবেই। জি। তাদের ভিতরের
যে দ্বিধা, তাদের ভিতর যে বিভক্তি, সেটা আমাদের জন্য জয়। জি। এবং আমরা আমাদের ঐক্য বজায় রেখে, আমাদের মনোবল বজায় রেখে, কেন 71 সালের সেপ্টেম্বর অক্টোবর দিকে অনেক মুক্তিযোদ্ধাই আমাকে জিজ্ঞাসা করতেছিল, ভাই আমরা কি জয়লাভ করতে পারবো? আমি বলছিলাম যে ধৈর্য ধরেন। এটা দেখেন না ভিয়েতনামে কত বছর লাগলো তাদের, আর কি ভিয়েতনামে। তা আমরা ইনশাল্লাহ জয়লাভ করব। একটু ধৈর্য ধরতে হবে। তা আমি এখন যারা আমাদের একই মনোভাবাপন্ন লোক, তাদের বলি যে ধৈর্য ধরবেন, আপনারা হবেন না, মানে নিরাশ হবেন না, সুদিন আসবে। কিন্তু আমাদের যে ঐক্য, সেটা বজায় রাখতে হবে। আমাদের যে মনের যে জোর, সেটা বজায় রাখতে হবে না, ভেঙে পড়লে চলবে না। আমরা এইভাবে ঐক্য নিয়ে, আমাদের মনোবল নিয়ে, আমরা যে যেখানে আছি, যে যে ধরনের অস্ত্র আমাদের হাতে আছে, সেইটা নিয়ে আমাদের আগায় যেতে হবে। জয় ইনশাল্লাহ আমাদের হবেই। অনেক ধন্যবাদ মোজাম্মেল ভাই। তাজু ভাই, আপনি একদম ছোট করে একটু শেষ কথা কিছু বলেন। মোজাম্মেল ভাই যা বলেছেন ওইটাই আমার কথা, ওটা আমি বলেছি। আমি শুধু বলিনি, আমি লিখেও দিয়েছি। হুম, আমি নেত্রীর কাছে খোলা চিঠি লিখেছি। জি। আমি একজন মুক্তিযোদ্ধা, জীবনের শেষ প্রান্তে এসেও আমি এখনো বলছি যে আমাকে যদি আবার অস্ত্র হাতে তুলে যুদ্ধের মাঠে যেতে হয়, 71 তো ফিরে এসছেই আবার, আমি তৈরি। আমি সেদিনও তৈরি ছিলাম। 17 বছর বয়সে আমি গিয়েছিলাম যুদ্ধে, ঘরে ফিরবো এটা জানতাম না। সৌভাগ্য আমার, আমি বেঁচে আছি। কিন্তু আমার ভাগ্যে যদি যুদ্ধক্ষেত্রে প্রাণ দেওয়ার পরিণতিটা থেকে থাকে, আমি তার জন্য প্রস্তুত এখন। আর দেশের লোকজনকে বলবো, দেয়ালে পিঠ থেকে গেছে, শক্ত হয়ে দাঁড়ান, প্রতিরোধ করেন। আর ওই যে মোজাম্মেল ভাই বললেন, বঙ্গবন্ধু বলেছিলেন, যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। মোকাবেলা কিন্তু করতে হবে, পিছিয়ে গেলে চলবে না। একবার মোকাবেলা করে দেখেন। ওরা আসলে খুব ভীত, কিন্তু ওরা, শেখ হাসিনা একটা বক্তৃতা দেবেন সেই ভয়ে ওরা চারদিকে ভাঙচুর করে নিজেদের মাইট দেখানো শুরু করেছে যে আমরা কিন্তু অনেক শক্তিশালী। না, এগুলো ভয়ের কারণে। ভীত বেড়াল যেমন কোণা থেকে প্রচন্ড জোরে খেউ করে চিৎকার করে ওঠে, এটা সেই ধরনের চিৎকার। এটা কোণঠাসা একটা বেড়ালের চিৎকার। এর বেশি কিছু বলার নেই। আমি জানি তরুণ প্রজন্ম অনেক শক্তিশালী, অনেক বুদ্ধিমান, ওরা সব জানেন এবং ওরা রুখে দাঁড়াবেন। জয় অনেক, আমাদের হবেই। জয় বাংলা। অবশ্যই, অবশ্যই আমাদের জয় হবে। আমি এত শর্ট নোটিসে আপনাদের দুজনকে আনতে পেরেছি, আমি কৃতজ্ঞ বোধ করছি। দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের কথা অবশ্যই আমাদের দর্শকরা শুনবেন, বুঝবেন আপনারা কি বলতে চাইছেন। আম, আপনাদের কাছ থেকে, আপনারা ভালো থাকুন। আপনাদের সাথে আবারও কথা হবে এরকম। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুধু দর্শক শ্রোতা, আহ আমাদের যে আজকে অতিথিরা আছেন, তারা দুজনেই মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশটাকে ভালোবাসেন। তাদের হাত ধরে আমরা এই দেশটা পেয়েছি। আজকে যা হলো বা এতদিন যা হচ্ছে, সেটা আমাদের কাম্য নয়। আমরা যদি আমাদের দেশটাকে রক্ষা করতে না পারি, আমাদের মানুষ, আমাদের নারী, আমাদের শিশু, আমাদের বৃদ্ধ, আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের আদিবাসী, আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, কেউই নিরাপদ থাকবে না। চলুন আমরা দেশটাকে ভালোবাসি, দেশটাকে রক্ষা করি। আমি বলবো না আমি শান্তির পক্ষে, কিভাবে করা যায় আমরা সে চিন্তা করি। আমরা এই অন্যায়গুলোকে প্রশ্রয় না দিই। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।